থামাটা শিখতে হবে, না হলে জনগণ একসময় শিখাই দেয়। সে যদি আমার কলম ভাঙতে আসে তখন আমি দেখবো আমার কি। ফেসিবাদের দোষ যে শুধুমাত্র সাংবাদিকরা তাই নয়, ব্যবসায়ীদের মধ্যে অনেকে আছেন, আরও বিভিন্ন শ্রেণীর পেশার মধ্যে আছেন। আমি যদি ব্যবসায়ী বলি, যিনি শেখ হাসিনার পতনের 2 দিন আগে খুব গলা চড়িয়ে বলেছিলেন যে তার জীবদ্দশা তাকে তো সমর্থন দেবেনই, মৃত্যুর পরেও তাকে সমর্থন দেবেন। আমি যদি নামটি স্পষ্টভাবে উচ্চারণ করি, বসুন্ধরার কর্ণধার চেয়ারম্যান আহমদ আকবর সোবহান, তো তিনি বহাল তবিয়তে আছেন। আমরা তার কাছে যেতে দেখলাম শফিক রেহমানকে, সিনিয়র মোস্ট জার্নালিস্ট, তাকে কেক খাইয়ে দিলেন, তার প্রশংসায় ভাসিয়ে দিলেন তাকে, এবং আরও অনেক কথা বলেছেন, আইকন বলেছেন, আইডল বলেছেন, ইত্যাদি অনেক কথা বলেছেন। এটা নিয়ে আপনার কোনো প্রতিক্রিয়া? না, প্রতিক্রিয়া এটা তো এদেশের স্বাভাবিক নিয়ম। কারণ আমাদের দেশের তো একটা ক্যারেক্টার আছে না, দেশে একটা ক্যারেক্টার থাকবে না, দেশেরও একটা ক্যারেক্টার আছে। তো এই দেশের ক্যারেক্টারটা এমন যে একদল জবে যেমন ধরেন, মানে আমাদের দেশের সাংবাদিকরা না একই সাংবাদিক, পরিবেশের ফেরে কখনো বাঘ কখনো বিড়াল। এখন আওয়ামী লীগ আমলে যারা বাঘ ছিল তারা এখন বিড়াল হয়ে গেছে, আর আওয়ামী লীগ আমলে যারা বিড়াল ছিল তারা এখন বাঘ হয়ে গেছে। আবার যদি আমল চেঞ্জ হয় তারপর রিভার্স হবে, আবার এর মধ্যে নতুন কিছু লোক দাঁড়াবে, তারা বলবে যে ওরা তো আগে বাঘ ছিল এখন বিড়াল হয়েছে, মুক্ত বাদ দেন, আপনি নতুন বাঘ ক্রিয়েট করেন, এবং এই নতুন বাঘ ক্রিয়েট করার জন্য আমি তো আসি প্রস্তুত, আমাকে নেন, আমি নতুন, আমি বাঘের চেয়ে সিংহ হয়ে যাব, এরকম কিছু আছে। আবার আরেকটা কথা, যে কথাটা নাকি আজিজ ভাই বললেন, যে লোকগুলি পালিয়ে গেছে, ধরা যাক এক জায়গায় একজন নাই সম্পাদক পালিয়ে গেছে, আগে তার সে কেন পালাইছে, তার নিশ্চয়ই মনের মধ্যে কোনো দুর্বলতা আছে, আকাম কুকাম করছেন, পালিয়ে গেছে, চেয়ারটা খালি হয়েছে। এখন ওই চেয়ারে কি সবাই যে বসতে পারে? চাইলেই বসতে পারে। আপনি ওখানে বেড়াতে গেলেন, যে বসতে পারবেন চেয়ারে? পারবেন না, আপনি চাইলেও পারবেন না। কারণটা হলো ওই চেয়ারের মালিক তো আপনি না, ওই চেয়ারে একজন মালিক আছে। এখন সেই মালিকেরও একটা হিসাব আছে যে আমার চেয়ারে আমি কাকে আনবো, কে আমার পারপাসটা সার্ভ করতে পারবে। দেখেন মোদ্দা কথা হলো কি ভাই, এখানে তো সাংবাদিকতা নাই, এখানে সাংবাদিকতার নামে এক ধরনের সরকারের সঙ্গে সম্পর্ক সৃষ্টির একটা প্রচেষ্টা আছে। আমাদের এখানে যারা এই সমস্ত বিভিন্ন মিডিয়ার মালিক, এরা সবারই কিছু না কিছু বিজনেস অর্গানাইজেশন আছে, তারা কোনো না কোনো ব্যবসা করে, এবং তারা জানে আমাদের মতো দেশে যেখানে নাকি আইনটা প্রতিনিয়ত চেঞ্জ হয় অথবা আইনটা প্রতিনিয়ত ভিন্নভাবে প্রয়োগ হয়, আইন প্রয়োগের সময় ন্যায় নীতির কোনো বালাই নাই, মানে সরকারের ইচ্ছা অনুযায়ী আইন মানে প্রয়োগ হয়, এরকম দেশে কিন্তু যারা ব্যবসা বাণিজ্য করে, মানে যারা কোনো টাকা পয়সা লগ্নি করে, তাদের চিন্তাই থাকে যে আমরা যেন সরকারের রোষানলে না পড়ে যাই। কারণ সরকার চাইলে যেহেতু কোনো নিয়মকানুন নাই, আমি ঝামেলায় পড়তে পারি, অতএব আমি সরকারকে খুশি করার চেষ্টা করি। তো এখন যেটা হচ্ছে, যেন একটা তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট আছে, এবং অনেকে ভাবছে যে আগামীতে হয়তো বিএনপি ক্ষমতায় আসবে, ভাবছে অনেকে, এই ভাবনার ভিত্তি এটা তাদের কাছে, আমি জানি না। এখন তারা চিন্তা করছে যে এই সরকারের সঙ্গে কার সম্পর্ক ভালো, এটা একটা দেখার বিষয়। আবার আগামীতে যদি বিএনপি সরকার আসে, তার সঙ্গে কার কার সম্পর্ক ভালো থাকবে, এইটাও একটা দেখার ব্যাপার আছে। এই দুইটা দেখা তারা এখন ব্যবসায়ী চিন্তা করে, আমার তো ব্যবসা করতে হবে, এই সরকার যতদিন আছে ততদিনও করতে হবে, যারা আগামীতে আসবে তাদের সঙ্গে ব্যবসা করতে হবে। কাজে আমি এমন কাউকে নেই যে নাকি এই লিয়াজোটা আমার মেনটেন করে দেবে, সে যে বলতে পারবে ওখানে যে ভাই আমরা তো এখানে আসি, কেন আমাদের উপর আপনি চাপ দিবেন, কেন আমাদের বিজ্ঞাপন দিবেন না, কেন আমাদের এটা ধরবেন, কেন বলতে পারে। আপনি দেখেন, আপনি যে কথাটা, যেহেতু আপনি একটা প্রতিষ্ঠানের নাম একদম উল্লেখ করলেন, বসুন্ধরা গ্রুপ, ইস্ট ওয়েস্ট মিডিয়া, ইস্ট ওয়েস্ট মিডিয়া তারা কি করেছে, দুজন লোককে প্রথমত তারা দুজন লোককে হায়ার করেছে। এই দুজন লোক পাওয়ারফুল, একজনকে বাংলাদেশের সাংবাদিক ইউনিয়ন তো আছে দুইটা, একটা আওয়ামীপন্থী সাংবাদিক, এক হলো বিএনপি জামাতপন্থী সাংবাদিক। এই দ্বিতীয় যে সাংবাদিক গ্রুপ, যেটা নাকি গত 15 বছর বিড়াল হয়েছিল, সেই বিড়ালদের যে নেতা, মূল নেতা, তাকে নিয়ে আসছে বিএনপি যে নেতা কাদের গনি চৌধুরী, তাকে ওনারা পিক করছে, পিক হয়ে গেল, কারণ বিএনপি ওনার হাতে চলে আসছে। কিন্তু উনি আবার দেখি মাঝে মাঝে দেশে বিভিন্ন অঞ্চলে যায়, যে সাংবাদিকতার নীতি কথা শোনায়। আমি ওই দিন দেখলাম যে উনি নীতি কথা শিখাচ্ছে জনগণকে, যে কীভাবে সাংবাদিকতা করতে হবে, কীভাবে সাংবাদিকতাকে বস্তুনিষ্ঠতার মধ্যে আনতে হবে, উনি শেখাচ্ছেন। কাদের গনি চৌধুরী দেখলাম। আচ্ছা, ওনারা একটাকে পিক করছে, আরেকটা কাকে পিক করতে হবে,
দেখছে যে প্রেস ক্লাবের সভাপতি পলাই গেছে, সেক্রেটারিও পলাই গেছে। এখন সভাপতি যে আছে তারা আমি যদি বলতে পারি প্রেস ক্লাবের সভাপতিটা আমার, আগে যে প্রেস ক্লাবের সভাপতি ছিল ওটা ওনার ছিল, মানে ওনার লোকের স্ত্রী ও তো ওনারই ছিল, একই ঘরে থাকতো, বসুন্ধরাতে থাকতো, ফ্ল্যাট পাইছে। তো এখন উনি চলে গেছে, তাহলে প্রেস ক্লাবটা আমার হাতে রাখতে হবে। অর্থাৎ প্রেস ক্লাবের সভাপতিকে নিয়ে ওনার এখানে নেট সম্পাদক বানাই দিছে। হিসাবটা কিন্তু খুবই, যিনি গেছেন যেমন হাসান হাফিজ ভাইয়ের কথা বলছি আমি, উনি যে অযোগ্য লোক তা কিন্তু না। হাসান হাফিজ ভাইয়ের যে দীর্ঘ সাংবাদিকতার ইতিহাস, উনি আমারও 2 জায়গায় কলিগ ছিলেন, আমি ওনার সঙ্গে কাজ করেছি। উনি সাংবাদিক হিসেবে ভালো, আমি ওনাকে কিন্তু এটা নিয়ে আমি ওনার মোটেই সমালোচনা করি না, বাট ওনার অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি। অভিজ্ঞ সাংবাদিক, ভালো সাংবাদিক, উনি করাপ্ট সাংবাদিক এটাও আমি বলবো না, আমি কখনো ওনাকে করাপশনে জড়িয়ে গেছেন বলে কোনো অভিযোগ শুনিনি এ পর্যন্ত। তাহলে মানে ফিনান্সিয়াল করাপশন যেটাকে বলি আমরা, তাহলে উনি অযোগ্যতা কিন্তু না, কিন্তু উনি কি ওই যোগ্যতার ভিত্তিতে উনি চাকরি পেয়েছেন? পেলে তো আগেই পেতেন। উনি কিন্তু চাকরি পেয়েছেন প্রেস ক্লাবের সভাপতি হিসাবে, এবং যদি উনি প্রেস ক্লাবের সভাপতি না থাকেন, বসুন্ধরার যে ক্যারেক্টার আমি জানি, তারা ওনাকে রাখবে কিনা আমার সন্দেহ আছে। এবং এইটাকে কনফার্ম করার জন্য ওনারা আবার প্রেস ক্লাবের মেয়াদ 1 বছর বাড়াই নিছেন, যে আমি আরো 1 বছর পাওয়ারফুল থাকবো। আমি বললাম তো ভাই, এগুলো একদম একদম মানে পরিষ্কার। কাজে এখানে কিন্তু ওনাদের কিছু করার নাই, এটা হলো গিয়ে মালিকদের ব্যাপার। মালিক নিজেদের একজন ভালো লাঠিয়াল চেয়েছেন নাই, এটাও বলে কি হবে? শফিক রহমানের নিশ্চয়ই টাকার অভাব নাই, শফিক রহমান নিশ্চয়ই তার আর নতুন নাম বলি আপনাকে, উনি ওনার সঙ্গে আমি কাজ করেছি, উনি যথেষ্ট ডেমোক্রেটিক টাইপের লোক, ওনার মানে কথাবার্তায় রুচিশীল ধরনের লোক বলে আমি ওনাকে মনে করি। এবং ওনার সঙ্গে কাজ যেহেতু করি সরাসরি, দূরের থেকে এক ধরনের, কাছে গেলে আরেক ধরনের, ওনাকে আমি মানে যথেষ্ট মানে রুচিশীল, গণতান্ত্রিক, লজিক্যাল লোক বলে মনে করি। তাহলে উনি এখানে গেলেন কেন? এটা আমার লজিকের সঙ্গে মিলে না। তাহলে গেলেন কেন? এটা হলো ডিউ টু এজ। ওনার বয়স হলো 91 বছর। তো আমার ধারণা যেটা হয়েছে, ওনাকে কেউ হয়তো বলেছে, ওই যে যারা যে একজনকে হয়তো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল যে তুমি ওনাকে নিয়ে আসো, আনলেই তোমার এই প্রাপ্তি ঘটবে, সে ওনাকে নিয়ে গেছে। যেহেতু ভদ্রলোক, মুখের উপরে আমাদের বিশ্বাস করতে হবে তার মতো একজন অভিজ্ঞ লোক, অভিজ্ঞ সাংবাদিক, পোর খাওয়া সাংবাদিক, বসুন্ধরা গ্রুপ সম্পর্কে জানে। বা আমি শুধু বসুন্ধরা গ্রুপের নাম এক্সাম্পল হিসেবে নিয়ে আসছি, আমি আপনাকে একটা কথা বলি ভাই, আরো অনেক প্রতিষ্ঠান আছে। জি, পোর খাওয়া বলেন না, পুরা পুরা মানুষ খাটিয়ে হয়, আবার পুরা পুরা মানুষ ছাইও হয়ে যায়। তো বেশি পুড়ে গেছে, বয়স বেশি হয়েছে ভাই। এখন তো উনি ভীম, আমি তো বলতে চাচ্ছি যে উনি হলো বেসিক্যালি আমার কাছে মনে হয় উনি এখন ভীমরতি প্রাপ্ত ব্যক্তিতে পরিণত হয়েছে বয়সের কারণে। এটা হয়, পৃথিবীর সবচেয়ে জ্ঞানী লোকটা বয়স হয়ে গেলে একসময় কিন্তু আচরণ এমন, বয়সকে তো শেয়ার করতে আমি নিজেই বুঝি। আমি আজকে থেকে 10 বছর ভাবে, যে 10 বছর আগে যেভাবে কথা বলতে পারতাম, এখন সেভাবে পারি না। অভিজ্ঞতা বেড়েছে, পড়েছি, কিছুটা ছাইও হয়েছি, এটা অস্বীকার করতে হবে, করা যাবে না ভাই। এটা হতে পারে। আবার শফিক রহমান, উনি কি শাহ আলমকে চিনেন না? উনি যখন প্রথমবার জায়জুদ্দিন বের করেছিলেন, তখন কি বসুন্ধরা গ্রুপ হেল্প করে নাই? উনি তো বসুন্ধরা গ্রুপে হেল্প নিয়েই তো জায়জুদ্দিন বের করছিলেন। 111 সময়ে বসুন্ধরা গ্রুপ হাত টান দিছে, তখন তোমার সঙ্গে বসুন্ধরা গ্রুপের পুরনো সম্পর্ক। উনি তো একটা পলিটিক্স করেন ভাই, উনি তো বিএনপির সঙ্গে তো উনি আছেন জড়িত, সরাসরি জড়িত নাই, বা বিএনপি থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে তো বিবেচনা করা হয়। তো ওই সময় হয় না সঙ্গ যদি টানলেন, আমি একটু ডক্টর ইউনূস সাহেব তো বলছেন যে আমরা আমাদের সমালোচনা করুন, আমরা সমালোচনা শুনতে চাই, আমরা শুধরাতে চাই, তারপরেও কেন এই সেলফ সেন্সরশিপ? এবং এটা তো সত্য, কোনো হাউসে এখনো পর্যন্ত ফোন দেওয়া হয়নি আমি যতটুকু জানি। যে আগে যেমন ডিজিএফআই থেকে ফোন আসতো, বা সরকারি বিভিন্ন দপ্তর থেকে ফোন আসতো, এই নিউজটা দিয়ে দেওয়া যাবে না, এই নিউজটা এভাবে করতে হবে। এখনো পর্যন্ত আমি আমার জায়গা থেকে বলছি, এখনো পর্যন্ত সেই ধরনের কোনো ফোন আসেনি। তবে ডিজিএফআইতে যেমন এখনো মিডিয়া উইং রয়েছে নিয়ন্ত্রণের জন্য, তারা হয়তো এভাবে নাড়াচাড়া করছে না, আবার সরকারের পক্ষ থেকে আসে। তারপরে কেন এই সেলফ সেন্সরশিপ? আমি একটা কথা বলে দিই, সরকারের ভিতরে সরকার আছে, বলে দিছে আপনার এলোমেলো লিখলে কলম ভেঙে দিবে, বলে দিছে। তো এটা ধমক না? এটা ধমক না? ও আচ্ছা, অন্য পত্রিকা হাউসে গিয়ে লিস্ট দিয়ে আসে না, চাকরি খান বলছে না? তো এটা ভীতি কাজ করে না? এখন 21 টিভিতে যদি ছাত্ররা ঢুকে তাফালিং করে, কি করবেন আপনি? লাঠালাঠি করবেন? সাংবাদিক লাঠালাঠি করে, তাক তো আপনার তো হাত ভেঙে দিতে চাইছে, কলম ভেঙে দিতে চাইছে, কি করবেন? এটা একটা ইনডাইরেক্ট ধমক না?
Indirect ধমক না, তো direct ধমক। ডাইরেক্ট ধমক। Indirect তাহলে আপনি ধমক। কি করবেন? তো সেলফ তো এমনি করে শুনেন, ওই সরকারের গোয়েন্দা সংস্থা যদি কোনো একটা ধমক দেয়, তার তো একটা প্রতিকারের জায়গা আছে, যাওয়ার জায়গা আছে। কিন্তু এখানে আপনি কার কাছে কমপ্লেন করবেন? এই যে ঘটনাটা বলছে একটা ছেলে যে বললো সে একটা স্টুডেন্ট, জীবনে একদিন সাংবাদিকতা করছে, সাংবাদিকতা বুঝে কি? জীবনে কোথাও কোনো জায়গায় একদিন চাকরি করছে? বুঝে যে একজন লোক কিভাবে চাকরি করে? বুঝে না তো। তো সে যখন বলে এই কথাগুলো, সে কিসের উপর ভিত্তি করে বলে? অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলে। সে কি বলেছে দেখেন, কথাটা শুনতে কেমন? স্বৈরাচারের পক্ষে যদি কেউ লেখে, তার কলম ভেঙে দেওয়া হবে। স্বৈরাচারের ডেফিনেশন সে কি দিবে? তার ডেফিনেশন আমার ডেফিনেশন মিলবে? যে তার কথা বিরোধিতা করবে তাকে সে স্বৈরাচার বলবে। এটা তো শেখ হাসিনাও বলতো। শেখ হাসিনা যা বলতো তার কোনো বিরোধিতা করা যাবে না, ওরা যা বলছে তার কোনো বিরোধিতা করা যাবে না। বিরোধিতা করলেই স্বৈরাচার। তো স্বৈরাচার কাকে বলে? তার কাছ থেকে আমি নতুন করে সংজ্ঞা শিখবো না। তার সঙ্গে তার কাছে, আমার সঙ্গে আমার কাছে, দুই জায়গা। সে একটা গণতান্ত্রিক দেশে বাস করে, আমি